গোপালগঞ্জের ইস্যুতে আমাদের সম্মানিত আমিরে জামাত এই ঘটনা ঘটার পরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের খুব উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস এসপি অফিসে তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমিরে জামাত নিজেই মনিটর করেছেন, কথা বলেছেন। আমার সাথে কথা হয়েছে, উনি এনসিপি নেতৃবৃন্দর সাথে কথা বলেছেন, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, আমরা তাদের পরামর্শ দিয়েছি। আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন আর কি, ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন, এরকম একটা পূর্বঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম, তাদের সাংবিধানিক অধিকার, তারা সারা দেশে পদযাত্রা করছে, পূর্ব নির্ধারিত টাইম তাদের ছিল, সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো। ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। এসেছেন তারা এসেছেন পরে, কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। যাই হোক, তারপরে আমাদের আমিরে জামাত সহ দেশবাসী যখন উদ্বিগ্ন হয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি, তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে। সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি, আমিরে জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, সবই হয়তো আপনারা দেখেছেন। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে, তাদের পাশে আমরা থাকব। এটার ওই আমার কথা এসে গেছে, আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশে তারা দেখাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। আজকে বিকাল 5টায় এনসিপির উপরে এই হামলা আক্রমণ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে বায়তুল মোকাররমের চত্বর থেকে বিকাল 5টায় ঢাকা উত্তর দক্ষিণ মহানগরীর যৌথ উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হবে। আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি। গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা বিক্ষোভ মিছিল করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদেরকে, নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা। মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে। আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলরা আছেন, তারাও এই আগ্রহ ব্যক্ত করেছেন। এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমিরে জামাতের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোনো সুযোগ দিতে পারি কিনা। বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি এই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে এই বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা, ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ সুশৃঙ্খল ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব। আমি একটু লেট মি ফিনিশ। আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন, তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে। আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন, সারা দুনিয়া ঘরে বসে, শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে। এটার জন্য আমরা দুঃখিত। যদি আল্লাহ তাআলা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন, লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ সুযোগ পেলে। নেক্সট হচ্ছে পিআর পদ্ধতি। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনেরও প্রশ্ন আছে। এটা নিয়ে গোলটেবিল হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনারা সাংবাদিক, নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন। বিশ্বের প্রায় 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং পিআরেরও প্রায় 6টা পদ্ধতি আছে। এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি, এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। পার্লামেন্টের 300 আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে
নমিনেট করেন। এখানে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য থাকে না, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়, অনেক সুবিধা এখানে আছে। সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক, এটা খুব ডিসকাশনের ব্যাপার না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমির জামাতের ব্যাপারে বক্তব্য রাখবেন। নেক্সট, আশঙ্কা না আশা আমরা আশা করছি সেটা অগণিত, আমরা গণনা করে বলতে পারবো না। আমরা এই সংখ্যাটা অগণিত শব্দ দিয়ে বুঝাতে চাই যে সারা দেশ থেকে বিপুল পরিমাণ লোক আসবে, আপনারাই গণনা করবেন ইনশাআল্লাহ। নেক্সট, একজন একটু হয়ে গেছে, একটা উত্তর দিয়ে দিই। আমরা আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা নিয়ে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ বসেছেন। আমি আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন। বিভিন্ন এজেন্সি এ ব্যাপারে কাজ করছে। আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তাআলার সাহায্য পেলে, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে এই সমাবেশ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকের এই সম্মেলনে নিশ্চয় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা ৮ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সম্মানিত আমাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব ভাই, আগামী দিনে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, উপস্থিত থানার সম্মানিত কর্মপরিষদ এবং সুরার সদস্য ভাইরা, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভাইরা এবং আজকে যাদের জন্য আয়োজন ইউনিট দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য লম্বা করব না, আপনারা ভয়ের মধ্যে আছেন যে রাত অনেক হয়ে গিয়েছে, এই জন্য আমার বক্তব্য লম্বা হবে না। পল্টন হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী, কারণ বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ, আর দক্ষিণের রাজধানী হচ্ছে পল্টন। তাহলে পল্টন হচ্ছে বাংলাদেশের রাজধানী, নাকি বলেন? সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনের খুবই কাছে বাট খুবই শক্তিশালী একটি বড় মজবুত সংগঠন যেখানে রয়েছে এবং তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের নেটওয়ার্ক সম্প্রসারিত আছে। তার মধ্যে পল্টন থানা হচ্ছে অন্যতম। আমাদের এই পল্টন থানায় আমাদের যে পরিমাণ ইউনিট আছে, যে পরিমাণ রোকন আছে, যে পরিমাণ সাংগঠনিক ওয়ার্ড আছে, যে পরিমাণ ম্যানপাওয়ার আছে, আমরা বলা যায় যে ঢাকা মহানগরীর সবচেয়ে শক্তিশালী গণভিত্তি সম্পন্ন তৃণমূলের সম্প্রসারিত সংগঠন হচ্ছে পল্টন থানা। আলহামদুলিল্লাহ।
আমরা প্রত্যেক বছরই পল্টন থানা থেকে 2-4 জন করে নিয়ে এই থানায় যায়, ওই থানায় যায়, ওই থানায় দায়িত্বশীল বানায়, নাকি বলেন? সাপ্লাই সেন্টার পল্টন থানা, আলহামদুলিল্লাহ। এবং আপনারা চান তো সাপ্লাই সেন্টার থাকুক, নাকি? ইনশাআল্লাহ। তা আমরা যেমনিভাবে পল্টন থানা গুরুত্বপূর্ণ, পল্টন থানা মজবুত সংগঠন, পল্টন থানার তৃণমূল পর্যন্ত সংগঠন রয়েছে, পল্টন থানাকে আমরা বলছি রাজধানীর রাজধানী, পল্টনকে আমরা বলছি বাংলাদেশের রাজধানী। ঠিক তেমনিভাবে এই থানার প্রতি এই রাজধানীর জনগোষ্ঠীর, রাজধানীর ইসলামী আন্দোলনের, ঢাকা মহানগরী দক্ষিণের একটা বড় ধরনের প্রত্যাশা আছে। এটাই তো স্বাভাবিক, নাকি বলে? আমরা চাই যে পল্টন থানা নিজেই 50,000 মানুষ উপস্থিত করবে। কি এত আসতে ইনশাআল্লাহ? পল্টন থানা 50,000 মানুষ হাজির করবে। পল্টন থানা যদি এই জোনকে দেওয়া হয়েছে কত হাজার, তার মধ্যে পল্টন এত হাজার, এইসব হিসাব বাদ, পল্টনের হিসাব হবে আলাদা। পল্টনের হিসাব হচ্ছে পল্টন থেকে 50,000 মানুষ সেই দিন জনসভায় যোগদান করবে। তাহলে এখানে প্রতি ইউনিটে কত করে ভাগ করে নিলে 50,000 মানুষ উপস্থিত করা সম্ভব হবে? প্রতি রোকন ভাগ করে কতজন করে নিলে সেটি সম্ভব হবে? প্রতি কর্মী কতজন করে দায়িত্ব নিলে 50,000 লোকের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে? এবং দায়িত্বশীলরা কি পরিমাণ ভূমিকা রাখলে, কি পরিমাণ সময়, শ্রম, মেধা এবং প্রতিভাকে, অর্থ আর সম্পদকে কাজে লাগালে 50,000 মানুষের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে, সেই বিষয়টি আজকে আমাদেরকে অন্তর দিয়ে অনুধাবন করা উচিত এবং সেভাবেই আমাদের ভূমিকা রাখা উচিত। আমরা যদি বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, শুধু এগুলো দিয়ে কি আল্লাহ আমাদের কাজে বরকত দেবেন? না। আমরা যদি প্রচেষ্টার সবটুকু করি, একদম তালিকা ধরে ধরে প্রতিটি ইউনিট যদি তাদের টার্গেট পূরণ করার জন্য, ইউনিটের টার্গেট পূরণ করার জন্য যদি ডবল পরিমাণ ব্যক্তির নাম লিখে তাদের পিছনে কাজ করে, শুধু নাম লিখলে হবে না, প্রত্যেক রকম যদি তালিকা তৈরি করে তাদের সংখ্যা নির্ধারণ করে, যদি প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিট এবং রোকন আর কর্মীর প্রত্যেকেরই টার্গেট বাস্তবায়নের জন্য তৃণমূলে সিরিয়াসলি ভূমিকা পালনের মাধ্যমে তাদের টার্গেট পূরণে হেল্প করে, থানার কর্মপরিষদ, শুরার সদস্য ভাইরা, থানা আমির এবং সেক্রেটারি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিটে সফর করে আমাদের 50,000 মানুষ জাতীয় সমাবেশে উপস্থিত করার জন্য যদি মাটি কামড়ে পড়ে থেকে কয়েকদিন ভূমিকা পালন করে, এরপরে আল্লাহ সাহায্য চাই, তাহলে আমরা সেই টার্গেট অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেটি আমাদের করতে হবে। কারো চেহারায় আমি দেখি না পেরেশানি। আমরা এখনো কর্মী সমর্থক নিয়ে আছি। কর্মী সমর্থকদের জন্য কি এত বড় সমাবেশ করা লাগে? কর্মী সমাবেশ তো আমিরি জামাতেরও বক্তব্য শুনছে, আমাদেরও বক্তব্য শুনছে, কর্মী সমাবেশ তো হচ্ছে। আমরা তো কর্মী সমাবেশ করতে চাই না। আমরা চাই সক্রিয়ভাবে রাজনীতি করে এমন ব্যক্তিরাও যেন মনে করে, আবহটা এমনভাবে তৈরি করতে চায় যে তারাও যেন মনে করে যে আমরা এক অন্তত কদ্দূর পর্যন্ত মানুষ হয়েছে এটা দেখার জন্য হলো ঘর থেকে যেন বের করে। আর সক্রিয়ভাবে অন্য রাজনীতির সাথে জড়িত নয় এমন সব মানুষ আমাদের সমাবেশে যোগদান করবে, সেই পরিস্থিতি তৈরি করতে হবে। সেই পরিস্থিতি তৈরি করতে হবে মানে, তার মানে হচ্ছে আমাদের লিফলেট বিতরণ, আমাদের পোস্টার, আমাদের
মিছিল, আমাদের গণমিছিল, আমাদের সভা, আমাদের সমাবেশ, আমাদের পদচারণা, আমাদের ফেস্টন, আমাদের মানুষের কাছে যাওয়া, প্রতিটি মানুষের কাছে অসংখ্যবার যেতে হবে। আমরা কি আজকে বলতে পারবো যে আর 5 দিন পরে আমাদের প্রোগ্রাম রয়েছে, আমরা সব মানুষের কাছে একবার করে সরাসরি আমাদের যাওয়া শেষ হয়েছে, আমরা কি বলতে পারছি আজকে? হয় নট, কেন নয়? আপনি 5 দিন পরে সমাবেশ, আপনারা প্রত্যেকটা ইউনিট, আপনি ইউনিটের কি ওই 4-5 জন 10 জনকে খবর দেওয়ার দায়িত্ব আপনাদের না? এক একটা ইউনিট আমরা যে কাজ দিয়েছি, যে এক একটা ইউনিট 15 জন, 20 জন, 30 জন, 50 জন করে নিয়ে বেরোবেন এবং প্রতিটি মানুষের কাছে খবর পৌঁছানো নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বলেছি না? তা আপনারা সব মানুষের কাছে, কারণ আপনার কর্মী, সমর্থক, সহযোগী দিয়ে কি 50,000 পূরণ হবে? পূরণ হবে না। তাহলে একদিকে আপনাকে আবহ তৈরি করতে হবে, এই প্রোগ্রামের ব্যাপারে প্রচণ্ড আকর্ষণ, আগ্রহ তৈরি করতে হবে মানুষের। পাশাপাশি মানুষ যত আমাদের সমাবেশে যায় সেই জন্য তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, বারবার যেতে হবে, তাদেরকে সাথে নিতে হবে। নিয়ে ওই দিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে, ঢাকায় সমস্ত মানুষ সমাবেশের সাথে যুক্ত হয়ে গেছে। এর বাইরে ঢাকায় কোনো মানুষ থাকবে না, সব মানুষ জনস্রোতের সাথে একাকার হয়ে গিয়ে গোটা রাজধানী সেদিন জনসমুদ্রে পরিণত হবে। সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে কিন্তু যে সময় দিচ্ছি, যে প্রক্রিয়া আগাচ্ছি, যেভাবে ভূমিকা রাখছি, যে প্রচেষ্টা চালাচ্ছি, এটি দিয়ে সম্ভব নয়। এটা একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে, আজকে রাত তো পার হয়ে গেল, কালকে ফজর থেকে, ফজর, দুপুর, রাত, ভোর রাত, সকাল, সন্ধ্যা প্রত্যেকেরই ফোনে কমপক্ষে 500, 1000, 2000, 3000 নাম্বার আছে না? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এবং এখানে প্রতিটি মার্কেটের প্রতিটি বিল্ডিংয়ে যেতে হবে, নিচে করতেছি আমরা। আর বিল্ডিং খুঁজে খুঁজে কর্মী কোথায় আছে, সহযোগী কোথায় আছে, তাদের কাছে যাইতেছি। এই নিয়ে কি জাতীয় সমাবেশ হবে নাকি? পল্টন যদি একটা ফ্লো তৈরি করতে পারে, পল্টনের ফ্লো, পল্টনের আবহ, পল্টনের জাগরণ, পল্টনের জোয়ার, এটা ঢেউ শুধু রাজধানীর মধ্যে থাকবে না গোটা বাংলাদেশ ছড়িয়ে পড়বে? তা আপনাদের চেহারায় তো আমি দেখি না যে আপনারা এটা নিয়ে মহা পাগলের মতো ভূমিকা রাখছেন, এটা বোঝা যায় না আপনাদের চেহারা। সব চেহারা ফিটফাট হয়ে সুন্দর করে আসছেন, সুন্দর করে ঘুমাইয়া কালকে সকালবেলা আবার সুন্দর করে অফিসে আসবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন। এটা দিয়ে হবে না। এই কয়দিন সব একদিকে আমাদের জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য আমাদের তৎপরতা, ভূমিকা, প্রচেষ্টা, পেরেছানি, পাগল হয়ে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা 7 দফা দাবি নিয়ে আমাদের জাতীয় সমাবেশে, 7 দফা দাবি জামাত ইসলামের কোনো দাবি নয়। 7 দফা দাবি হচ্ছে এদেশের জনগণের দাবি, জন আকাঙ্ক্ষা পূরণে, শহীদদের স্বপ্ন পূরণে, আহতদের চাওয়া পাওয়া পূরণের জন্যেই 19শে জুলাই 7 দফা দাবি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের আহ্বান করেছে। আমরা সরকার ঘোষিত সময়ের মধ্যে আমরা অবশ্যই জাতীয় নির্বাচন চাই। আমরা বারবার বলছি, জাতীয় নির্বাচন যেন তেনভাবে জাতীয় নির্বাচন আমরা চাই না। আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা সংস্কার চাই, জাতীয় নির্বাচনের আগে আমরা বিচার চাই গণহত্যাকারীদের। জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে
নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো দলের পক্ষে ভূমিকা পালন এদেশের জনগণ মেনে নেবে না। আমরা লক্ষ্য করছি যে পুলিশ প্রশাসন তাদের বক্তব্য এবং তাদের ভূমিকা তারা যেখানে যে ভূমিকা রাখা উচিত, যে পদক্ষেপ রাখা উচিত, অপরাধীকে পাকড়াও করার জন্য যে ভূমিকা রাখা উচিত, এটি চেহারা দেখে দেখে তারা ভূমিকা পালন করছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক। যেখানে মিটফোর্ড হসপিটালের যে পৈশাচিক হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড শিকার যে পরিবার, সোহাগের পরিবার বলছে যে তাকে চাঁদা চেয়েছে, চাঁদা দিবে না, এই জন্য তাকে চাঁদা না দেওয়ার জন্যই হত্যা করা হয়েছে। আর ডিএমপি কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তাদের ব্যবসার অংশীদারদের মধ্যে এটা তাদের কন্দল, সেখান থেকেই খুনের ঘটনা ঘটেছে। অথচ পরিবার বলছে যে তার কাছ থেকে চাঁদা চাওয়া হয়েছে, কিন্তু চাঁদা দেবে না, তাকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে যাদের বিরুদ্ধে মামলা করেছে পরিবার, তার মধ্যে থেকে 3 জন তাদেরকে সেভ করার জন্য তাদের নাম বাদ দিয়ে নতুন নিরাপরাধ 3 জনের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশাসন যেখানে মামলা করলো, যারা বাদীর সাথে আলাপ আলোচনা না করে কিভাবে 3 জনের নাম বাদ দিয়ে নতুন 3 জনকে ঢুকানো হলো, এই প্রশ্নের উত্তর কি? তাহলে বুঝতে হবে যে পুলিশ প্রশাসন অপরাধী দমনে নিরপেক্ষ ভূমিকার বদলে প্রশ্নবোধক ভূমিকা অবতীর্ণ হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে অপরাধ নির্মূল হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না যদি নিরপেক্ষ ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনী রাখতে না পারে। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ প্রশাসনকে, সিভিল প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো দলের পক্ষে এখনই বক্তব্য, বিবৃতি, ভূমিকা, তৎপরতা এমন রাখবেন না। এটি দুর্ভাগ্যজনক আপনারা রাখছেন। এই জন্য আগামী নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে সংশয় শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এত অবনতি হয়, এটি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, বিশেষ করে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে জাতীয় সংসদের মতো ক্ষমতা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন কিভাবে তারা সম্পন্ন করবেন? স্বাভাবিক প্রশ্ন। এই জন্য নির্বাচন কমিশন, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদেরকে তাদের নিরপেক্ষ, কার্যকর, ইফেক্টিভ ভূমিকা নিশ্চিত করার জন্য এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বলেছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি ভোটার গুরুত্বপূর্ণ। পিআর পদ্ধতির মাধ্যমেই প্রত্যেকটি ভোটারকে সম্মানিত করা হয়, তাদের মতামতের প্রতিফলন ঘটে, প্রচলিত নির্বাচনের মাধ্যমে নয়। কালো টাকা এবং সন্ত্রাস তৈরি করে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার যে ট্রেডিশন বাংলাদেশের নির্বাচনী কালচারে রয়েছে, সেই ট্রেডিশন থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা দাবি জানিয়েছি জুলাই গণঅভ্যুত্থানে
যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে পুনর্বাসন করতে হবে, রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে এবং তাদের কর্মসংস্থান সহ তাদের পরিবারের সদস্যদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা বলে আসছি, গণহত্যাকারী এবং খুনি যারা, তাদের বিচার করতে হবে। তাদের যদি বিচার না হয়, তাহলে শহীদদের যে আকাঙ্ক্ষা, এদেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সেটির পূরণ হবে না। আমরা বারবার বলে আসছি, জুলাই সনদ, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে এবং গ্রহণ করতে হবে। আমরা লক্ষ্য করছি, জুলাই যোদ্ধাদেরকে বিদ্রূপ করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এরা কারা? জুলাই যোদ্ধারা নিজেদের ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। তাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, তাদেরকে খাটো করা হচ্ছে, তাদের সম্মান নষ্ট করা হচ্ছে। অথচ 17.5 বছর আন্দোলন সংগ্রাম করে যারা এই সরকারকে টলাতে পারেনি, তাদের পক্ষ থেকে এই বক্তব্যগুলো আসছে। খুবই দুর্ভাগ্যজনক। জুলাই আন্দোলনের যারা সৈনিক, তাদের অবদানের স্বীকৃতি এবং এর মধ্য দিয়ে যে একটি পরিবর্তন, যাতে করে রাষ্ট্র নির্বাচন ব্যবস্থা সহ সামগ্রিক ব্যবস্থা একটা সংস্কারের জন্য সবাই মিলে স্বাক্ষর করে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। কিন্তু আমরা দেখছি একটি গোষ্ঠী, একটি দল জুলাই সনদ যাতে করে ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি না হয়, তাদের প্রত্যেকটি ক্ষেত্রে ভূমিকা সবাই একরকম চায়, তারা একরকম চায়। দুর্ভাগ্যজনক। বাংলাদেশ জামাত ইসলামী আমরা খুবই পরিষ্কারভাবে বলে আসতেছি যে আমরা প্রবাসী 1 কোটি, প্রায় 1 কোটি 10 লক্ষ প্রবাসী রয়েছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সক্রিয় রাখার জন্য, গতিশীল রাখার জন্য, অর্থনীতির চাকাকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, 54 বছরে আমরা পদার্পণ করেছি নতুন বাংলাদেশে, এখন পর্যন্ত তাদের ভোটাধিকার তাদের নেই। অথচ এটি সাংবিধানিক অধিকার, এটি তাদের গণতান্ত্রিক অধিকার, এটি তাদের নাগরিক অধিকার। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বলেছি, অবশ্যই এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা কোনোভাবে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে কোনো আপোষ করব না। আমরা বলেছি, প্রক্সি ভোটের মাধ্যমে ভোট নয়, হয় অনলাইনের মাধ্যমে তারা ভোট দেবে, আর না হলে তারা পোস্টাল ভোট দেবে, কিন্তু প্রক্সি ভোট নয়, আমরা বলেছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের গণমানুষের অন্যতম নেতা এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নপুরুষ ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং এই 7 দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণী পেশার, কৃষক, শ্রমিক, জনতা, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে
ক্ষেত্রে 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশের মাধ্যমে একটি নতুন একটা অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে এই যৌক্তিক দাবি, এই দাবি জামাত ইসলামীর নিজেদের জন্য নয়, দলের জন্য নয়, এই দাবি হচ্ছে দেশের জনগণের জন্য, এই দাবি হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, আহতদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, এই দাবি হচ্ছে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, এই দাবি হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ, খুন, ধর্ষণ মুক্ত একটা ন্যায় বিচারের, ইনসাফের একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই দাবি হচ্ছে নতুন বাংলাদেশের ভিত্তিকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনে 18 কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই দাবি হচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে একটা শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা ভিত্তি আবারও নতুন করে স্থাপিত করার জন্যই হচ্ছে আমাদের এই দাবি। আমরা আশা করি যে আমরা 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নে আমরা সর্বশক্তি আমরা নিয়োগ করব। আমাদের প্রচেষ্টা, সময়, শ্রম, মেধা, অর্থ সম্পদ সব কিছুকে আমরা উজাড় করে ঢেলে দিয়ে এই কয়েকদিন পাগলের মতো আমরা ভূমিকা পালন করে আমরা আমাদের জাতীয় সমাবেশকে সফল করার জন্য একদিকে প্রচেষ্টা চালাবো, অন্যদিকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাজে বরকত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আয়োজনকে সফল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সামগ্রিক আবহাওয়া এবং পরিবেশকে এই প্রোগ্রামের, এই সমাবেশের জন্য অনুকূল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেরই কার্যক্রমকে আরও শানিত করার মধ্য দিয়ে একটি ঐতিহাসিক, নজিরবিহীন একটা সফল জনসমুদ্র তৈরির মধ্য দিয়ে যেন জাতীয় সমাবেশকে সফল করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি নিজ নিজ আসনে বসে থাকার জন্য। সভাপতির বক্তব্য হবে, এর মধ্যে আপনাদের প্রত্যেকের কাছে রাতের খাবার পৌঁছে দেওয়া হবে। যারা দাঁড়িয়ে যাবেন আমরা অনুরোধ করছি নিজ নিজ আসনে বসে যাওয়ার। আপনাদের প্রত্যেকের কাছে রাতের খাবার পৌঁছে যাবে। এ পর্যায়ে সম্মানিত সভাপতির বক্তব্য রাখছেন থানার সম্মানিত আমির শাহেন আহমদ খান ভাই। প্রিয় ভাইরা, একটু আগে বলছেন আপনারা শৃঙ্খলা বিভাগে দায়িত্ব পালন করবেন। এখন যারা উঠছেন তারা শৃঙ্খলা বিভাগে দায়িত্ব পালন করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এখন দ্রুত যদি না বসেন তাহলে আমরা তালিকা থেকে এখনই বাদ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমরা আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মহানগরীর সম্মানিত আমিরকে, যিনি শত ব্যস্ততার ভিতরে পল্টন থানার আজকে